হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকের ডেট 6 মে 2022। আজকে আমি হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে এবং এই নিউজগুলো প্রত্যেকটা তোমাদের কাজে লাগবে। আর বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকের প্রথম নিউজটা। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে WHO এস্টিমেটস করেছে 4.7 মিলিয়ন কোভিড লিঙ্কড ডেথস ইন ইন্ডিয়া। ঠিক আছে, যেটাকে অ্যাকচুয়াল বলা যেতে পারে 47 লাখ। এখানে দেখতে পাচ্ছ যে দেয়ার ওয়ার লাইকলি 47 লাখ ডেথ ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি অ্যাট্রিবিউটেবল টু COVID-19 in India in 2020 and 2021, a report by the World Health Organization said on Thursday. These are the highest by far for any country and make up nearly a third of the 15 million such deaths estimated by the agency globally. তা এইটাই এখানে নিউজটা এসছে। দেখো একটুখানি দেখে নাও যে ইন্ডিয়া অফিসিয়ালি এস্টিমেটেড only 4.8 lakh cumulative deaths linked to COVID-19 as of December 2021, which implies that the WHO estimate is nearly 10 times the government count. As of May, India's official COVID-19 death toll is 5.2 lakh. মানে এখানে বলেছে, দেখো অ্যাকচুয়াল বলেছে WHO যেটা এস্টিমেট করেছে সেটা হচ্ছে 4.7 লাখ। ঠিক আছে, যেটা হচ্ছে 47 লাখ মিলিয়ন বলতে গেলে, এবং যেটা বলতে গেলে লাখ হিসেবে ধরতে গেলে সেটা হচ্ছে 47 লাখ। সেখানে দাঁড়িয়ে যে গভর্নমেন্ট যেটা হিসাব করেছে তার 10 গুণ, মানে গভর্নমেন্ট যেটা বলেছে সেটা 5.2 লাখ। ঠিক আছে, তো সেটাই এখানে নিউজটা এসছে। দেখো একটুখানি দেখে নাও। অ্যাকর্ডিং টু দ্য, যেটা আমি বললাম, অ্যাকর্ডিং টু দ্য WHO ক্যালকুলেশন 4.74 million excess death associated with the COVID-19 occurred in India between 2020 and 21, nearly 10 times the official toll. দেখতে পাচ্ছ? তাহলে এখানে দেখো ইন্ডিয়াতে কী হয়েছে, কিউমুলেটিভ এক্সেস ডেথ অ্যাসোসিয়েটেড উইথ দ্য COVID-19 ইন মিলিয়ন হচ্ছে 4.74 অ্যান্ড অফার্ড রিপোর্টেড COVID-19 ডেথ ইন মিলিয়ন 0.48। দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে এক্সেস ডেথ অ্যাজ দ্য মাল্টিপল অফ অফিসিয়াল COVID-19 ডেথ 9.8। তা নিউজটা এই জন্যই উঠে এসছে। এছাড়াও এরপরে এটার ওপর আবার হয়তো এডিটোরিয়ালও চলে এলো, সেটা ওই জন্য আগে থাকতে তোমাদের বলা রইলো। ঠিক আছে, তা তোমরা একটু মন দিয়ে শোনো নিউজগুলো। আচ্ছা, এরপরের যে নিউজটা দেখো, এটা মন দিয়ে শুনবে। বলছে সুপ্রিম কোর্ট টু স্টাডি ইফ লার্জার বেঞ্চ শুড হেয়ার সিডিশন প্লেস। তা এই সিডিশন যে রাজদ্রোহ, ঠিক আছে, যে আইনটা, সেই আইনটা কিন্তু মানে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে এবং তার সম্বন্ধে অনেক পিটিশনও করা হয়েছে, এবং পিটিশন করার পরেও বারবার ডেট চেঞ্জ হচ্ছে, এবং এই নিউজটা বারবার দেখবে উঠে আসছে, সিডিশন প্লিজ। ঠিক আছে, দেখো একটু দেখে নাও। A 60-year-old constitution bench judgment validating sedition law led a 3-judge bench headed by Chief Justice of India N.V. Ramana on Thursday to pause to examine if petitions challenging the colonial provision should be referred to a larger bench of 5 or 7 judges of court. মানে এটা আজকের নয়, অনেক পুরনো কিন্তু মানে লটা, যেটা ব্রিটিশদের সময়কালে ছিল। The 1962 judgment in Kedarnath versus State of Bihar, delivered by bench of 5 judges of the Supreme Court, had upheld Section 124A sedition of the Indian Penal Code while restricting its applicability to activities in the involving incitement to violence or intention or tendency to create public disorder. তা এই যে পাবলিক ডিসঅর্ডার, মানে এই যে আইনটার মাধ্যমে যে মানুষদের কোনো সময় ভয় খাওয়ানো হতো, মানে ভয়ে ভয়ে রাখা হতো, এই জিনিসটা তো করা উচিত নয়। ঠিক আছে, সিডিশন লটার মাধ্যমে
অনেক কিছু প্রবলেম তৈরি হতো, যেটা আমি একটু পরেই আলোচনা করব। একটুখানি শুনে নাও, তারপর আমি আলোচনা করছি আরও ভালো করে। আর জুডিশিয়াল ল laid down by the Supreme Court cannot be countered by numerical inferior bench। তা এইখানে একটা জিনিস দেখো, যে এই কেদারনাথ, যেটা আমি একটু পরেই আলোচনা করব, যে কে অ্যাটর্নি জেনারেল, আমাদের অ্যাটর্নি জেনারেলকে কে বেণুগোপাল, who has been asked by the court to assist in the capacity of his constitutional office, however said there was no need to refer the petition to a larger bench. The Kedarnath judgment is the last word on the issue sedition law। মানে লাস্ট একটা কেস হয়েছিল, যেটা আমি একটু পরে বলছি। ইট হ্যাজ ব্যালেন্সড ওয়েল দ্য রাইট অফ সিকিউরিটি অফ দ্য স্টেট অ্যান্ড দ্য রাইট অফ ফ্রি স্পিচ। হি গেভ আ প্রাইমা ফেসি ওপিনিয়ন। হি সেড সেকশন 124 হ্যাড টু বি রিটেন্ড ইন দ্য প্যানেল কোড। 124-এ কিন্তু অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল এই সেডিশন লটাকে। এবার একটু সবাই শোনো ভালো করে, ঠিক আছে? দেখো, এটা আরেকবার বলেছে সিজেআই, মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এনভি রামানুজন, বেঞ্চ সেট টু হোল্ড হিয়ারিং অন মে 10। এবার তোমরা একটু সিডিশন ল সম্বন্ধে একটু শোনো, যেটা আমি বলতে চাইছি, ভালো করে মন দিয়ে শুনবে, কাজে লাগবে। সিডিশন ল ওয়াজ ইনঅ্যাক্টেড, দেখো 17th সেঞ্চুরি, যখন ইংরেজরা এখানে শাসন করতেন, ঠিক আছে, তখনকার কথা। 17th century England, when lawmakers believed that only good opinions of the government should revive as bad opinion were detrimental to the government and monarchy। মানে পুরোপুরি মানে করা হতো, মানে সিডিশন লটাকে লাগু করা হয়েছে 17th সেঞ্চুরিতে। মানে গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কোনো কিছু বললেই সেখানে তার সম্বন্ধে চার্জ করে দেওয়া হবে, ঠিক আছে? দেখো, দ্য ল অরিজিনালি ড্রাফটেড হয়েছিল 1837 সালে থমাস ম্যাকৌলে, ঠিক আছে? কখন? দ্য ব্রিটিশ হিস্টোরিয়ান পলিটিশিয়ান ছিলেন ম্যাকৌলে, মিনিটস মনে পড়ছে? বাট ওয়াজ inexplicably omitted when the Indian Penal Code was enacted in 1860। 1860 সালে ইন্ডিয়ান পেনাল কোড কিন্তু হয়েছিল। এটা কিন্তু ওয়ান ডে এক্সামিনেশনেও খুব ইম্পর্টেন্ট, কিন্তু ইন্ডিয়ান পেনাল কোড কবে হয়েছিল? 1860 সালে, 1860। দেখো, সেকশন 124A, যেটা একটু আগে আলোচনা করছিলাম, সেটাতে কী আছে দেখো, ইনসার্টেড ইন 1870, 1870 সালে এটা ইনসার্ট করা হয়েছিল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু, হ্যাঁ, সংশোধন। অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে সংশোধন করা। ইন্ট্রোডিউসড বাই দ্য স্যার জেমস স্টিফেন। কে করেছিলেন? স্যার জেমস স্টিফেন। when it felt the need for the specific section to deal with the offense। ঠিক আছে, তার মানে এই যে সিডিশন লটা কিন্তু 124 এর সেকশানে ইনসার্ট করা হয়েছিল 1870 সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ক্লিয়ার হলো? তাহলে সিডিশন লকে এই আইপিসি সেকশন এবং 124-এতে যুক্ত করা হয়েছে। দেখো, আইপিসি আর সিআরপিসির মধ্যে পার্থক্যটা এর আগে একবার বলেছিলাম। আইপিসিটা হচ্ছে ক্রাইম ডিফাইন করে, ক্লিয়ার? আর সিআরপিসি ক্রাইম ডিফাইন করার পর কী রকম শাস্তি হবে, তার প্রসিডিওর কী, এইগুলো বিবেচনা করে। দেখো, যদি কোনো ব্যক্তি, মানে ইট ডিফাইন্স সিডিশন অ্যাজ আ অফেন্স। কখন অফেন্স হয় এটা? যখন কোনো পার্সন কোনো একটা কথা বলে, কটূক্তি করে, আইদার স্পোকেন অর রিটেন, লেখা বা পড়ার মাধ্যমে, বলার মাধ্যমে, বা কোনো সাইনের মাধ্যমে, বা ভিজিবল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, ঠিক আছে, ব্রিংস অর অ্যাটেম্পস অফ, মানে হ্যাট্রেট ছড়াচ্ছে, কন্টেম্প ছড়াচ্ছে সরকারের বিরুদ্ধে, ঠিক আছে। এছাড়াও অ্যাটেম্পটস টু এক্সাইট ডিসঅ্যাফেকশন টুয়ার্ডস দ্য গভর্নমেন্ট, তার ক্ষেত্রে এই চার্জটা পড়ে সিডিশন লটা, অবশ্যই মনে রাখবে। তারপর দেখো, এর পানিশমেন্টটা কি? প্রথম কথা, এটা হচ্ছে নন বেলেবল অফেন্স। ইমপ্রিজনমেন্ট হয় 3 বছর পর্যন্ত, আবার লাইফ টাইমও হয়ে যেতে পারে যদি আরও সিভিয়ার হয়ে যায়, ঠিক আছে। ফাইন অ্যাডেডও হয়, ফাইন চার্জ করা হয়। আ পার্সন চার্জড আন্ডার দিস ল ইজ বার্ড ফ্রম দ্য গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জবও তার থেকে মানে সে আর পায় না,
ঠিক আছে। দে হ্যাভ টু লিভ উইদাউট দেয়ার পাসপোর্ট ছাড়াই তাকে থাকতে হয় এবং মাস্ট প্রডিউস দেমসেলফ ইন দ্য কোর্ট অ্যাট অল টাইম অ্যাজ অন রিকোয়ার্ড, মানে যখনই দরকার হয় তখনই তাকে কোর্টে হাজিরা দিতে হয়। এবার ইস্যুটা কি, দেখো কলোনিয়াল ইরা রুল, ঠিক তো, এখনও পর্যন্ত আমাদের ভারতে এটা ইউজ হচ্ছে, অথচ ব্রিটিশরা যারা ইনভেন্ট করেছিল তাদের কিন্তু দেশে কিন্তু এটা নেই, তারা উঠিয়ে নিয়েছে। এছাড়া অন্যান্য দেশেও এটা উঠিয়ে নেওয়া হয়েছে। দেখো ফ্রিডম মুভমেন্ট যারা করতেন, ঠিক আছে, কলোনিয়াল যে রুলের সময়, তাদের মধ্যে লোকমান্য তিলক, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, এদের ওপরেও কিন্তু এই লটা চার্জ হয়েছিল, ঠিক আছে। কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেটা এই 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 লটাকে কোনো রকমভাবে গ্রাহ্য করেনি বা গ্রহণ করেনি, কারণ তারা বুঝতে পেরেছিল যে এই ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন স্পেসটা কিন্তু কমিয়ে দেবে। দেখো যেটা একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে কেদারনাথ সিং ভার্সেস স্টেট অফ বিহার কেস 1962-তে কী বলা হয়েছিল, লিমিটেড করে দেওয়া হয়েছিল অ্যাপ্লিকেশনটা অফ সিডিশন, যে বলা হয়েছিল যে এই কেসটায় পুরোপুরি লিমিট করে দেওয়া হবে সিডিশন লটাকে, অ্যাক্টস ইনভলভিং ইন্টেনশন অর টেন্ডেন্সি টু ক্রিয়েট ডিসঅর্ডার, যেটা ডিসঅর্ডার ক্রিয়েট করছে, আর ডিস্টারবেন্স অফ দ্য ল অ্যান্ড অর্ডার, ঠিক আছে, এই ভায়োলেন্স ডিসঅর্ডার এগুলো কমিয়ে দেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত সেটা তো এখন রয়েই গেছে, কোনো রকম এই সিডিশন লয়ের ব্যাপারে মানে কমানো হয়নি সে ব্যাপারটাকে, সিডিশন লটা এখনও রয়েই গেছে। এবার দেখা যাক কীরকম ব্যাপারটা আসে নিউজটা, যেটা আমি একটু আগে বললাম। দেখো এখানে একটুখানি শুনে নাও, বলেছে দ্য কেদারনাথ জাজমেন্ট ইজ দ্য লাস্ট ওয়ার্ড, একটু আগে বললাম 1962 on the issue of sedition law. It has balanced well the right of security of state, the right of free speech, মানে বলেছিল কমিয়ে দেওয়া হবে, যে এটা ব্যালেন্সড করে দেওয়া হবে, ঠিক আছে। তাও কিন্তু সে এখনো পর্যন্ত শোনা যায় যে এরকম সিডিশন লয়ে চার্জ হয়েছে, ঠিক আছে। দেখো সেকশন 124 ইজ পার সে আনকনস্টিটিউশনাল, ইট ক্যান নট বি ইউজড ইন টু সাইলেন্ট ডিসেন্ট অ্যান্ড টেক অ্যাওয়ে পার্সোনাল লিবার্টি, ঠিক আছে, কোনো রকম পার্সোনাল লিবার্টি ফেনা যাবে না। সিডিশন লতে সেটাই রয়েছে, যেটা কলোনিয়াল রুলতে ছিল, মানে সরকারের বিরুদ্ধে যখন ব্রিটিশ কলোনিয়াল ছিল তখন সরকারের বিরুদ্ধে বললেই তখন সিডিশন ল চার্জ করে দেওয়া হতো, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে আমি এই যে নিউজটা বললাম। চলো এরপরে যে নিউজটা দেখি। হ্যাঁ, এরপরের যে নিউজটা হচ্ছে, দেখো এইটা বলছে মোদি ম্যাক্রন, মানে ইমানুয়েল ম্যাক্রন, ঠিক আছে, তা ফ্রান্সের প্রেসিডেন্ট কিন্তু এটা, হ্যাঁ। তা মোদি ম্যাক্রন এগ্রি টু ওয়ার্ক টুগেদার টু এক্সপ্যান্ড রিলেশনস। দেখো একটু দেখে নাও, বলছে এম টু মেক পার্টনারশিপ ফর গ্লোবাল গুড। Prime Minister Narendra Modi and French President Emmanuel Macron had extensive discussions on a range of bilateral press global issues, including the ranging conflict in Ukraine, মানে ইউক্রেনের যে সিচুয়েশনটা হয়েছে সেটার ওপর, দ্য সিচুয়েশন ইন দ্য ইন্দো-প্যাসিফিক যেটা হয়েছে টেরোরিজমের ওপর। দ্য টু লিডার্স এগ্রিড অন ব্লুপ্রিন্ট টু ওয়ার্ক টুগেদার টু মেকিং দ্য ইন্ডিয়া ফ্রান্স স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আ ফোর্স গ্লোবাল গুড, ঠিক আছে, মানে দুজনের মধ্যে বাইল্যাটারাল একটা ট্রেড হচ্ছে রিলেশনশিপ। দেখো ইন দ্য জয়েন্ট স্টেটমেন্ট, এখানে দেখো ভালো করে, ইন দ্য জয়েন্ট স্টেটমেন্ট ইন্ডিয়া ফ্রান্স আন্ডারস্কোর্ড দ্যাট দ্য লং স্ট্যান্ডিং armament cooperation is testimony to the mutual trust between the two sides. Both sides also agreed to work jointly to increase the mobility of students, মানে দুটো দেশের দ্বিপাক্ষিক চুক্তি হচ্ছে কিসের ওপর, ওয়ার্ক জয়েন্টলি ইনক্রিজ দ্য মোবিলিটি অফ স্টুডেন্টস, মানে আমাদের দেশের স্টুডেন্টরা ওখানে যাবে, সেখানে গিয়ে নিজেদের পড়াশোনা কমপ্লিট করবে, গ্র্যাজুয়েটস প্রফেশনাল স্কিল্ড ওয়ার্কার্স ওয়াইল স্ট্রেংথেনিং দেয়ার এফোর্টস টু কমব্যাট ইরেগুলার মাইগ্রেশন, ঠিক আছে। এবং এক এক সাইডে আবার কী করা হয়েছে, যেটা আমি একটু আগে বললাম, দেখো স্কিল ওয়ার্কার ওদের তো আছেই, কিন্তু ওয়াইল স্ট্রেংথেনিং, আরও স্ট্রেংথেনিং করা হবে কিসের ক্ষেত্রে, কমব্যাট করা হবে ইরেগুলার যে মাইগ্রেশন হচ্ছে সেটার বিরুদ্ধে। ক্লিয়ার? আচ্ছা
আচ্ছা, এইটা আলোচনা করার সঙ্গে সঙ্গে আমাদের একটু জানতে হবে ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে রিলেশনটা কীরকম, যেটা আমি বলছি তোমরা মন দিয়ে শোনো। আমি প্রত্যেকটা নিউজের সঙ্গে সঙ্গে এক্সট্রা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি। দেখো, ফ্রান্স হচ্ছে এমন একটা মানে প্রথম কান্ট্রি যার সঙ্গে ইন্ডিয়া 1998 সালের জানুয়ারি মাসে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছিল। সাপোর্ট ইন্ডিয়াস ডিসিশন to test nuclear weapons. In 1998, India's reliable partner France, India and France discuss on some matters issue relating to terrorism and Kashmir. একটু আগে বললাম টেরোরিজমের ওপর। দেখো, ডিফেন্স এক্সারসাইজ এটা তো জানতেই হবে, যেহেতু আমরা ইন্ডিয়া এবং যে সমস্ত দেশের সঙ্গে রিলেশনটা হয় ডিফেন্স এক্সারসাইজ তো হয়েই থাকে। ডিফেন্স এক্সারসাইজের মধ্যে রয়েছে, দেখো, আর্মিদের মধ্যে হয় এক্সারসাইজ শক্তি, নেভিদের মধ্যে হয় বরুণা অ্যান্ড গরুর, যেটা হয় এয়ার ফোর্সের মধ্যে। ঠিক আছে, ইন্ডিয়ান এয়ারফোর্স পারচেস করেছিল ফ্রেঞ্চ রাফেল মাল্টি রোল, যেটা ক্যাম্বাট। এছাড়াও 6 স্করপিয়ন সাবমেরিনস ইন্ডিয়ানস মাজাগাঁও ডকইয়ার্ড আছে, সেটা 2005-এও করা হয়েছিল এবং বর্তমানে আরও দুটো যুক্ত হবে, মানে 4 আর 2 6, মানে টোটাল 6টা স্করপিয়ন সাবমেরিনস, যেটা হচ্ছে P75-1 প্রজেক্টের মাধ্যমে। আচ্ছা, AIP টেকনোলজি, এটা একটু জানতে হবে, যেটা আমি এখানে নোট করে রেখেছি, কারণ AIP টেকনোলজি যেটা আছে রিসেন্ট দিতে ডিনাই করেছে ফ্রান্স। ঠিক আছে, এটাও জানতে হবে। বাইল্যাটারাল অ্যান্ড ইকোনমিক, যদিও এটা নেগেটিভভাবে ধরলে হবে না। ঠিক আছে, বাইল্যাটারাল ইকোনমিক ট্রেড হয় ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্সের মধ্যে। এছাড়াও দেখো, ক্লাইমেট চেঞ্জ, বায়োডাইভার্সিটি, রিনিউয়েবল এনার্জি, ডিজিটাল টেকনোলজি, সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা হয়। এছাড়াও আমাদের গুরুগ্রামে, যেটা হেডকোয়ার্টার ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, সেখানে জয়েন্টলি এফোর্ট, মানে ইন্ডিয়া এবং ফ্রান্স মিলে তৈরি করেছে। তা এইগুলো হচ্ছে ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে রিলেশনটা আরও সুদৃঢ় করছে। আশা করি তোমরা বুঝতে পারলে, আমি ধীরে ধীরে বললাম। আচ্ছা, এরপরের যে নিউজটা আসছে, দাঁড়াও এগোই একটু। দেখো, এখানে বলেছে, এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু জানতে হবে যেহেতু আধারের ব্যাপারটা আছে। দেখো, ক্যান নট শেয়ার আধার ডিটেলস ফর ক্রাইম ইনকোয়ারি, UIDAI টেলস হাইকোর্ট। ফুল ফর্ম কি? অনেক সময় ওয়ান ডে এক্সামিনেশনও দেয়। ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, দেখো, এগেনস্ট দ্য ল কী হয়েছে, দেয়ার ইজ ক্লিয়ার প্রভিশন আন্ডার দ্য ল, মানে অ্যাকচুয়াল বলতে চাইছে যে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া, এই যে আধার কার্ডের মধ্যে যে সাধারণ মানুষের যে ডিটেলসটা থাকে, সেই ডিটেলসগুলো যেন লিক না হয়। There is clear prohibition under the law against the sharing or using core biometrics for any reason whatsoever, the UIDAI said in an affidavit filed in response to the petition by the state prosecution seeking to match the chance prints and photograph of the unknown accused who allegedly committed robbery and murder in 2018. দেখো, UIDAI said it does not collect biometric information such as iris scan and fingerprints based on technologies, standards or prosecutes suitable for the forensic purposes. দেখো, এইখানে একটা জিনিস বলছে biometric information unique to an individual and therefore is sensitive information and needs to be protected to thwart any possibility of misuse. ঠিক আছে, যেটা মানে একদম সিকিউরিটিভাবে রাখা হবে। ইট এক্সপ্লেন দ্যাট ফর আধার বেসড অথেন্টিফিকেশন ইন অল কেসেস ইট ইজ এসেন্সিয়াল দ্যাট বোথ দ্য লাইভ বায়োমেট্রিক অ্যান্ড আধার নাম্বার ইজ মেড অ্যাভেলেবল ফর আ প্রপার রেসপন্স। বুঝতে পারছো? তা এই জন্য এই নিউজটা উঠে এসছে। দেখো, ক্লিয়ার প্রহিবিশন আন্ডার দ্য ল এগেনস্ট দ্য শেয়ারিং অর ইউজিং দ্য কোর বায়োমেট্রিক্স। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে এই
নিউজটা দেখো, বায়োমেট্রিক ডিটেলস নিড টু বি প্রোটেক্টেড। দেখতে পাচ্ছ, আমি খুব ধীরে সুস্থে কিন্তু বলছি, অবশ্যই মন দিয়ে শোনো, অনেক অনেক কাজে লাগবে কিন্তু। আচ্ছা, এরপরের যে নিউজটা, এখানে সেরকম নেই। আচ্ছা, এইখানে দেখো, একবার দাঁড়াও বন্ধুরা, কোনো বাদ যাচ্ছে কিনা আমি একবার দেখে নিই। হ্যাঁ, এরপরের যে নিউজটা আসছে দেখো, জিঞ্জার প্রাইস লিপস ফার্মার ইন ডিস্ট্রেস। মানে আদা, জিঞ্জার তো আদা, আদ্রাক হিন্দিতে যেটা বলে, তা এই আদা সেটার দামটা কমে গেছে। ফার্মারদের তো অবশ্যই চিন্তা বেড়ে যাবে। দেখো, ওভার প্রোডাকশান অ্যান্ড ডিজিজ অ্যাফেক্টিং দ্য ক্রপ লিড টু আ লো ডিমান্ড প্রাইস ফল। বুঝতে পারছো? দেখো কি বলছে, জিঞ্জার ফার্মার ইন কেরালা অ্যান্ড কর্ণাটক ইউজুয়ালি প্রেফার টু হারভেস্ট জিঞ্জার রাইজোমস by the first week of April as they get the maximum price for their produce at the time, but more than 60% of the farmers, স্পেশালি দোজ কাল্টিভেটিং জিঞ্জার, যারা মানে 60%-এর অধিক যে সমস্ত ফার্মার যারা স্পেশালি জিঞ্জার রাইজোমস মানে জিঞ্জার কাল্টিভেট করে, আর ইয়েট হারভেস্ট দেয়ার ক্রপস ওয়িং টু দ্য শার্প ফল ইন দ্য প্রাইস অফ দ্য প্রডিউস। দেখো এখানে একটা ডিজিট বলেছে, the farm get price of the produce in Wayanad on Thursday। কি হয়েছে দেখো, 60 কেজির মতন একটা বস্তা, তার দাম 1000 থেকে 1100 টাকা হয়েছে, যেটা আগে ছিল 2300 টাকা আর ব্যাগ ডিউরিং দ্য করেসপন্ডিং পিরিয়ড লাস্ট ইয়ার। বুঝতে পারছো? দ্য প্রাইস হ্যাড গন আপ টু 8000 আ ব্যাগ আ ফিউ ইয়ার্স এগো। কিছু বছর আগেও কিন্তু তার দাম ছিল 8000 টাকা, মানে আপ টু 8000 টাকা, হুইচ প্রম্পটেড মেনি ফার্মার্স টু টেক আপ জিঞ্জার কাল্টিভেশন, যার জন্য জিঞ্জার কাল্টিভেশন শুরু হয়েছিল। কিন্তু প্রবলেমটা কোথায় এলো দেখো, ওভার প্রোডাকশান অ্যান্ড ডিজিজেস অ্যাফেক্টিং দ্য ক্রপ, স্পেশালি ব্যাকটেরিয়া উইল্ড disease affecting the matured ribosomes are the major reasons for the low price of produce। বোঝা যাচ্ছে? তা এই সিচুয়েশানটা এসে দাঁড়িয়েছে এখন। এখানে দেখো আরও কিছু বলেছে, we were getting an average price 3000 to 500 a bag, but the price we got since last September was 850 a bag। তা এই সিচুয়েশানটা এসেছে এখানে। আশা করি তোমরা বুঝতে পারলে নিউজটা কী জন্য। ঠিক আছে, জিঞ্জারের দামটা কমে গেছে, এতে ফার্মারদের অনেক অসুবিধা হচ্ছে। আচ্ছা, এরপরের যে নিউজটা একটুখানি এখানটা দেখে নাও, যেটা রিসেন্টলি মানে ইনফ্লেশনটা কন্ট্রোল করার জন্য যেটা তোমার রেপো রেটটা বাড়িয়ে দিয়েছিল। ঠিক আছে, সেই নিউজটাই এসছে, একটুখানি দেখে নাও। জাস্ট আমি একটু বলে দিচ্ছি ইম্পোর্টের অবস্থা কীরকম, এক্সপোর্টের অবস্থা কীরকম। হ্যাঁ দেখো, ওয়াচ দ্য গ্যাপ ওয়াইডেনিং ট্রেড ডেফিসিট। আচ্ছা, প্রথমে আমি আগের দিন আলোচনা করেছিলাম ট্রেড ডেফিসিটটা কী। যখন ইম্পোর্ট বেড়ে যায়, এক্সপোর্ট কমে যায়। ঠিক আছে, এবং ইম্পোর্ট থেকে এক্সপোর্ট যখন বিয়োগ হয়, সেটা হচ্ছে ট্রেড ডেফিসিট, বাণিজ্যের যে ঘাটতি। ডেফিসিট মানে ঘাটতি হওয়া। puts more pressure on the rupee and spurs growth, retarding inflation। দেখো, official data on Indians merchandise trade for the April give reason for the cheer at first glance, emerging from a record export performance during the just concluding financial year 20, এখানে দেখতে পাচ্ছ 24.2% from a year earlier, with electronics and chemicals showing healthy expansion while petroleum products more than doubled। ঠিক আছে, however imports continue to outpace export। আমি একটু আগে বললাম ইম্পোর্টটা বেড়ে যাচ্ছে এবং এক্সপোর্টটা কমে যাচ্ছে। এখানে একটু দেখো, গ্লোবাল crude oil prices have surged by the more than 40% in 2022 in the wake of Russia's war on Ukraine, swelling the import bill। ঠিক না? দেখো, the early onset of the Indian summer কি হয়েছে দেখো সিচুয়েশানটা, হিট ওয়েভের ব্যাপারও রয়েছে, মানে একটা নিউজের সঙ্গে একটা নিউজ কিন্তু লিঙ্ক হয়ে আছে।
দেখো হিট ওয়েভ হওয়ার ফলে হ্যাড বোলস্টার্ড পাওয়ার ডিমান্ড, মানে অনেক ডিমান্ড বেড়ে গেছে পাওয়ারের। সেটিং আ পেস ফর দ্য কোল ইম্পোর্ট, কোলটাকে ইম্পোর্ট করতে হচ্ছে, এর জন্য ইম্পোর্ট বেড়ে যাচ্ছে। হুইচ গ্রিউ 136% লাস্ট মান্থ, নট উইথস্ট্যান্ডিং রেকর্ড output by key domestic supply coal India. For the first time ever, the Ministry of Power has set timelines for the states to import coal over the next few months. বুঝতে পারছো, a far cry from the 16% year on year decline in import of the fuel in the April 2021 January 22. ঠিক আছে, তা অ্যাকচুয়াল এই সিচুয়েশনটা এসছে যে এবার কোলের ডিমান্ডটা বেড়েছে এবং ইম্পোর্টটাও করতে হচ্ছে ইন্ডিয়াকে। এবং মনিটরিং দ্য ট্রেড ডেফিসিট ইজ দ্য ক্রুশিয়াল অ্যাজ দ্য বেস দিস হ্যাজ আ ডিটেক্ট বেয়ারিং অন দ্য কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট মানে যে মানে হিসাবটা করে রাখা হয়েছে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে, সেখানেও ঘাটতি দেখা যাচ্ছে, যে ইম্পোর্টটা বাড়ছে আস্তে আস্তে, এটাই বলছে। আরবিআই হ্যাজ শট টু রেডি দ্য রুপি এগেনস্ট ওয়াইল্ড সুইংস, ওই জন্যই ইভিডেন্ট দ্য ডিপ ইন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস। দেখো 600.4 বিলিয়ন ডলার এপ্রিল 2022 ফ্রম 640 বিলিয়ন জাস্ট 6 months আর্লিয়ার। বাট আ সেন্ট্রাল ব্যাঙ্ক ক্যান ড্র অন রিজার্ভ টু ইজ এনি রুপি উইকনিং অনলি আ লিমিটেড এক্সটেন্ট। তো এই সিচুয়েশনটা এসছে। দেখো টু হেল্প অ্যাভয়েড added stress, the government must consider the additional incentives for exports while encouraging the local product of the items the strain the import bill. লোকাল প্রোডাক্ট আইটেমটার ওপরে একটু যোগ দিতে হবে। ঠিক আছে, এটাই বলেছে এখানে। আশা করি সবাই বুঝতে পারলে, মানে ওভারঅল কী সিচুয়েশানটা এসছে সেটাই এখানে বলল। আচ্ছা, এরপরে কি নিউজ আছে বলছি, দাঁড়াও, এখানে আর কিছু নেই, এটাও সেরকম ইম্পর্টেন্ট না, কিন্তু জাস্ট একটা বলেছে যে ইজ পসিবল টু সেপারেট স্পোর্টস অ্যান্ড পলিটিক্স। অনেক সময় দেখা যায় পলিটিক্স দেখা যায় স্পোর্টসের মধ্যে, তো সেই সিচুয়েশানটা এখন তুলে ধরেছে, যেটা আমাদের এডুকেশনের রিলেটেড নয়। দেখুন এখানে ডেটা পয়েন্ট যেটা বলেছে ভালো করে বুঝবে, বলছে ডেথ ইন কাস্টাডি। দেখো অন এপ্রিল 19 আ ম্যান 25 এজ died in the police custody in the Chennai. His death has once again put the spotlight on the custodial death in Tamil Nadu. তো তামিলনাড়ুতে একবার কাস্টোডিয়াল ডেথ হয়েছিল, মনে আছে সবার আশা করি, সে বাবা ছেলে দুজনে অনেক অত্যাচারিত হয়েছিল। জাস্ট 2 years ago the death of P. Jayaraj, মনে পড়ছে, আর বেনিক্স, a father son duo who were remanded to judicial custody, কোথায় হয়েছিল, Thuthukudi, has highlighted the custody of the prevalence of the police brutality in the state. সেই সিচুয়েশন বলছে যে মানে এখন খুব পরিমাণে এটা দেখা যাচ্ছে যে ডেথ পুলিশের আন্ডারে যে ডেথ কাস্টাডি হয় এটা অনেক দেখা যাচ্ছে। দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো সেখানে ডেথ স্টাডিটা দিয়েছে, দেখো এখানে 16-17-তে 400, 17-18-তে হচ্ছে 390, 18-19 মানে সাল হিসাবে বলছি 452, 2021-22-এ দেখো 443। ঠিক আছে, মানে 2020-21 আর 21-22-এ সমান আছে, এটা উত্তরপ্রদেশের ক্ষেত্রে। আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হচ্ছে তোমার দেখো 2021-22 অনুযায়ী 221, দেখতে পাচ্ছ। তা এছাড়াও অনেক স্টেটের মধ্যে দেওয়া আছে, দেখো বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সব স্টেটগুলো বের করেছে, তামিলনাড়ু, ছত্তিশগড়, রাজস্থান, ঝাড়খণ্ড, উড়িষ্যা, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, কেরালা, নর্থ ইস্ট যে সমস্ত রিজিয়নগুলো আছে, হ্যাঁ, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, জম্মু কাশ্মীর, ইউটি, হিমাচল প্রদেশ, কর্ণাটক, বিভিন্ন জায়গায় বলেছে। দেখো একটা জিনিস কি হয় এখানে, একটা জিনিস বলেছে দেখো ভালো করে বুঝবে, হ্যাঁ, যে 2016-2022 পিরিয়ডে দেখো কাস্টোডিয়াল ডেথ কত, দেখো 11,419, মানে অনেক। ঠিক আছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন রেকমেন্ড করেছে দ্য গ্রাফ শোস দ্য কাস্টোডিয়াল ডেথ ইন দ্য পিরিয়ড অ্যান্ড দ্য কেসেস রেকমেন্ডেড ফর কম্পেনসেশন অ্যান্ড ডিসিপ্লিনারি অ্যাকশন প্রসিকিউশন বাই দ্য এনএইচআরসি। দেখো নাম্বার অফ কাস্টোডিয়াল ডেথ ইন হুইচ এনএইচআরসি রেকমেন্ডেড মনিটারি compensation
1184, ঠিক আছে। এছাড়াও দেখো এখানে বলেছে হোয়াট ইজ পলিসি কাস্টাডি। ফলোয়িং আ কমপ্লেন্ট অ্যাবাউট এ ক্রাইম, দ্য পুলিশ অ্যারেস্ট আ সাসপেক্ট ইন অর্ডার টু প্রিভেন্ট হিম ফ্রম কমিটিং আদার অফেন্সিভ অ্যাক্ট। বলেছে দ্য পুলিশ হ্যাভ দ্য ফিজিক্যাল কাস্টাডি অফ দ্য সাসপেক্ট অ্যান্ড মে ইন্টারোগেট হিম। They have to produce the suspect before a judge within 24 hours of the arrest, ঠিক আছে। This is when an accused is in the custody of magistrate. In police custody, the accused is lodged in a police station, whereas in judicial custody he lodged in prison. পুলিশ কাস্টাডি মে এক্সটেন্ড অনলি আপ টু 15 days, মানে পুলিশ কাস্টাডি 15 days পর্যন্ত নিতে পারে, আর জুডিশিয়াল কাস্টাডি কিন্তু এক্সটেন্ড করতে পারে 90 দিন পর্যন্ত। ক্লিয়ার? তো এখানে তথ্যগুলো বলা হলো। এবার অবশ্যই তোমাদের মাথায় আসছে যে এই কাস্টাডিয়াল ডেথটা অ্যাকচুয়াল কী, অবশ্যই আমি বলবো, তোমরা শোনো মন দিয়ে। দেখো, হোয়ার এনি অ্যারেস্টেড পারসন, কোনো একটা মানুষকে অ্যারেস্ট করা হলো পুলিশের কাস্টাডিতে এবং তাকে টর্চার করা হচ্ছে, টর্চার ডান বাই দ্য এনি পুলিশ অর অফিসার ইন চার্জ অফ সাচ কাস্টাডি, এটাকেই বলা হয় কাস্টাডিয়াল ডেথ, মানে তারপরে যে মৃত্যুটা হয়। কেন হয়, কী জন্য হচ্ছে এই কাস্টাডিয়াল ডেথটা? দেখো, ইনঅ্যাডিকুয়েট মেডিকেল কেয়ার ইনক্লুডিং দ্য ল্যাক অফ মেন্টাল হেলথ, ফান্ডিং ডিক্রিজ, ল্যাক অফ অ্যাডিকুয়েট স্টাফিং, প্রিজন ওভারক্রাউড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর নেগলেক্ট, মিসট্রিটমেন্ট হচ্ছে, যেটা হচ্ছে দেখো ভালো করে শুনবে, যে আমাদের আর্টিকেল 21-এ বলা আছে রাইট টু লাইফ, সেটা ভায়োলেট হচ্ছে না। আমরা সাইন করে রেখেছি ইউনাইটেড নেশন কনভেনশন এগেনস্ট টর্চার 1997 সালে, কিন্তু সেটাও পালন হচ্ছে না। এছাড়াও সেকশন 41 সিআরপিসি বলা হয়েছে ওয়াজ অ্যামেন্ডেড 2009, ইনক্লুডিং সেফগার্ড। দেখো 41A, 41B, 41C, 41D, মানে 41A, 41B, 41C, 41Dতে বলা হয়েছে অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ফর দ্য ইন্টারোগেশন হ্যাভ রিজনেবল গ্রাউন্ড, একটা রিজনেবল গ্রাউন্ড হওয়া দরকার, অ্যান্ড ডকুমেন্টেড প্রডিউস অ্যারেস্টস আর মেড ট্রান্সপারেন্ট টু ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড পাবলিক, মানে সবার কাছে একদম পরিষ্কার হওয়া দরকার। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে পরিষ্কার হওয়া সব কিছু দিক থেকে, কেন করা হচ্ছে। দ্যার ইজ প্রোটেকশন থ্রু লিগাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এটা সেকশন 41 বলা হয়েছে। তাও কাস্টোডিয়াল ডেথটা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে এই নিউজটা, যেটা আমি বললাম। আচ্ছা, এরপরে যে নিউজটা আছে সেটা অতটা বেশি ইম্পর্ট্যান্ট নয়, তাও আমি নিউজটা এমনি বলবো, দেখো একটু শুনে নাও। রিসেন্ট হয়েছিল, বলছে বোয়িং 737-800 এয়ারক্রাফট অফ দ্য স্পাইস জেট অন আ শিডিউল ফ্লাইট 195টা প্যাসেঞ্জার নিয়ে এক্সপিরিয়েন্স করছিল। এবার কী হয়েছে, সিভিয়ার টার্বুলেন্স, মানে ওলটপালট হচ্ছিল, মানে ওই প্লেনটা, ঠিক আছে, যেহেতু খুব বজ্রবিদ্যুৎ হচ্ছিল, হুইচ রেজাল্টেড ইন দ্য ইঞ্জুরিজ দ্য প্যাসেঞ্জার অ্যান্ড ড্যামেজ ইন দ্য এয়ারক্রাফট। দ্য ডিরেক্টরেট জেনারেল অফ দ্য সিভিল অ্যাভিয়েশন বলেছে। An aviation expert কি বলেছে দেখো, stated that it looked like the flight crew had not followed the speed for turbulence penetration. Turbulence হয়েছে সেটা ফলো করেনি। This is, he said, was probably why severe conditions were encountered. এর ফলে কি হয়েছে, এই সিভিয়ার কাউন্টারটা হয়েছে। The aviation expert, the import factor for the total air temperature, which is the best guide for the turbulence, ঠিক আছে। অ্যাভিয়েশন এক্সপার্ট হাইলাইটেড দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ দ্য টোটাল এয়ার টেম্পারেচার হুইচ ইজ দ্য বেস্ট গাইড ফর দ্য টার্বুলেন্স অ্যান্ড হাউ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য সেম ইজ লো দিস ডেজ, ঠিক আছে। দেখো, ফ্লাইং ইন অ্যাডভার্স ওয়েদার, মানে খুব এইরকম অ্যাডভার্স ওয়েদার থাকলে কলস ফর গুড মেট্রোলজিক্যাল নলেজ, মেট্রোলজিক্যাল নলেজ থাকতে হবে, অ্যাজ থ্রু আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এয়ারক্রাফটস রাডার ফাংশনস, প্ল্যানিং, অ্যান্টিসিপেশন থাকতে হবে যে হ্যাঁ ঝড় আসতে পারে, আচ্ছা,
মোস্ট ইম্পর্টেন্টলি দ্য ক্রিউজ ওভারঅল অ্যাসেসমেন্ট অফ দ্য ওয়েদার সিচুয়েশন, মানে এইগুলো জানতে হবে যিনি মানে সিভিল অ্যাভিয়েশনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, এটা জাস্ট একটা ছোট্ট তথ্য, জাস্ট আমি বললাম যে স্পাইস জেট অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটার ওপর বেস করে, মানে কী কী জানা দরকার, কী কী থাকলে বেটার হবে। আচ্ছা, এরপরের যে নিউজটা আছে দেখো, দ্য স্ট্যাটাস অফ নাগা পিস টক। ভালো করে বুঝবে, এটা অনেক দিন ধরেই হচ্ছে নিউজটা। হোয়াট আর দ্য ডিমান্ডস অফ ভেরিয়াস নাগা ফ্যাকশনস, হোয়াট আর দ্য NSCMIM। দেখো কি বলেছে, দ্য অ্যানুয়াল রিপোর্ট অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স MHA রিলিজড রিসেন্টলি সেড দ্যাট দ্য ইশাক মুভ ফ্যাকশন, যেটা আমি অনেকদিন আগে বলছিলাম, অফ দ্য ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড IM, ইশাক মুভিয়া, এই গ্রুপটা, অনেক গ্রুপ ছিল তার মধ্যে এই গ্রুপটা 44% ইনসার্জেন্সির সঙ্গে যুক্ত, নাগাল্যান্ডে যত ইনসিডেন্ট হয়। ক্লিয়ার? দ্য ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাড 2015 সাইন করেছিল ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট উইথ দ্য NSCMIM ইশাক মুভিয়া টু ফাইন্ড আ সলিউশন টু দ্য নাগা পলিটিক্যাল ইস্যু। সলিউশন হয়েছিল, কিন্তু সিচুয়েশনটা আস্তে আস্তে কী হয়েছে দেখো, বলছে যে ওয়াই ডিড নাগা ইনসার্জেন্সি বিগিন, কী জন্য হয়েছিল একটু ডিটেলসে শুনবে। দ্য টার্ম নাগা ক্রিয়েটেড বাই দ্য ব্রিটিশ বাই দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনিয়েন্স to the relief of group tribes. Clear? The Naga tribes are accumulated কোথায়? নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, মায়ানমার। যদিও এখন বর্তমানে অনেক কমে যাচ্ছে আস্তে আস্তে এই সিচুয়েশনগুলো। রিসাইডিং ইন দ্য নাগা হিলস আসাম ডিউরিং দ্য অ্যাডভেন্ট অফ দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য অ্যানেক্সেশন অফ দ্য আসাম 1820। দেখো ব্রিটিশ অ্যাডপ্টেড করেছিল আ ওয়ে অফ গভর্নেন্স ওয়ার দ্য নাগাস ইনভলভিং কিপিং দ্য পিস, the trading, the ways of life, customs, laws, while the putting the British administration at the top. এবার দেখো কী সিচুয়েশনটা এসছে, ভালো করে বুঝবে। বলছে দেখো যে নাগা ট্রাইবস অ্যাবাউট দ্য ফিউচার অফ দেয়ার কালচার, অটোনমি অফ দ্য ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স হুইচ ওয়াজ অ্যাকম্পানিড বাই দ্য ফিয়ার অফ দ্য এন্ট্রি অফ প্লেন্স পিপল অর আউটসাইডার ইন্টু দ্য টেরিটরি। এটাই সিচুয়েশনটা হয়েছিল। দিস গিভ রাইজ টু দ্য ইনফরমেশন অফ নাগা হিলস, মানে বাইরে থেকে যখন লোকেরা এসে ঢুকছে তাদের মধ্যে একটা ভীতি প্রবোধ হলো যে বাইরে থেকে যত এন্ট্রি করছে প্লেন্স পিপল এবং আউটসাইডরা। ঠিক আছে, দিস গেভ রাইজ ইন দ্য ফরমেশন অফ দ্য নাগা হিলস ডিস্ট্রিক্ট ট্রাইবাল কাউন্সিল হয়েছিল 1945 সালে। ক্লিয়ার হচ্ছে বন্ধুরা? হুইচ ওয়াজ রিনেমড, এখন রিনেমড করা হয়েছে 1946 সালে, মানে এক বছর পরেই, নাগা ন্যাশনাল কাউন্সিল NNC অ্যামিড আনসার্টেনিটিস ওভার দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স ফিউচার দ্য নাগা সেকশন অফ দ্য NSC নাগা লিডার AZ Faizo declared the independence of the Nagas on August 14, 1947, a day before the Indian Declaration. দেখো একটা জিনিস দেখো এখানে ভালো করে বুঝবে, বলছে এই যে ফাইজো, দ্য নাগা লেড দ্য মিস্টার ফাইজো ডিমান্ডিং, সবসময় ডিমান্ড করে আসছিল অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট আউটসাইড অফ ইন্ডিয়া, বয়কটেড 1957, 1952, 1957 জেনারেল ইলেকশন। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস, this however did not satisfy many in the NNC and NFG, which following years of negotiation with the government eventually, দেখো শিলং যে মানে আস্তে আস্তে এটা মানে আলোচনা হয়ে সব ঠিকঠাক করা হয়ে গিয়েছিল, কিন্তু কি হলো এই যে NNC এবং NG তারা তো পছন্দ করলো না ব্যাপারটা, তখন আস্তে আস্তে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে গেল। ভাগ হওয়ার ফলে এই যে শিলং অ্যাকর্ড 1975-এর মধ্যে মানে পুরোপুরি সারেন্ডার করে দিল, কিন্তু ভাগ হওয়ার ফলে আবার এই সিচুয়েশনটা গড়ে উঠেছে। দেখো হোয়েন ডিড NSCN come into picture, দেখো the signing of the Shillong Accord was not agreeable with many top leaders of the NNC, বোঝা যাচ্ছে? দেখো NNC যেগুলো লিডার আছে এখানে বলেছে থিউং গাইলেং মুভিয়া অফ দ্য তাংকুলাং, ঠিক আছে, এই ইসাক চিপসি, ঠিক আছে, SS খাপলাং, একটু খটোমটো নাম, ঠিক আছে। তা এইরকমভাবে গ্রুপগুলো তৈরি হয়। আলটিমেট 1988 সালে আফটার এ infighting and the violent clashes along the tribal lines and over the main cause of the movement, the NSCN split into two factions, one led by the Mr. Muyah and so called the NSSC-IM,
অ্যান্ড আদার হচ্ছে তোমার NSCN-K। বুঝতে পারছো? NSCN-IM সবসময় ডিমান্ড করে আসছে, দেখো ডিমান্ডেড অ্যান্ড কন্টিনিউস টু ডিমান্ড দ্য গ্রেটার নাগাল্যান্ড অর নাগালিম। দেখো নাগাল্যান্ড সবসময় মানে ডিমান্ড করে আসছে। ইট ওয়ান্টস টু এক্সটেন্ড নাগাল্যান্ডস বর্ডার বাই ইনক্লুডিং নাগা ডমিনেটেড এরিয়া। ঠিক আছে? নেবারিং স্টেট আসাম, মণিপুর, অরুণাচল প্রদেশ। দ্য NSCN-IM, এটা একটা গ্রুপ, হ্যাজ নাও গ্রোন টু বিকাম দ্য মোস্ট পাওয়ারফুল ইনসার্জেন্ট গ্রুপ। মানে এরাই একটু প্রবলেমটা তৈরি করে। অলসো প্লেয়িং আ রোল ইন দ্য ক্রিয়েশন অফ স্মলার গ্রুপ ইন আদার স্টেটস। ইট আর্মড অপারেশন ইন্টেন্সিফাইড অ্যালং দ্য ইললিগাল অ্যাক্টিভিটিস লাইক ট্যাক্স এক্সটরশন করে, স্মাগলিং করে, উইপন্স, ঠিক আছে, এইগুলো এটা তৈরি করে। এবার বলা হচ্ছে যে হোয়ার ডু দ্য পিস টক স্ট্যান্ডস। দেখো 1997 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গট NSCN-IM টু সাইন সিজ ফায়ার এগ্রিমেন্ট to begin the holding the talks with the AR, signing Naga Peace Accord. After this ceasefire, there have been over 100 rounds of talk spanning over 24 years between the center and দেখো ভালো করে and the insurging group। মানে অনেকবার মানে আলোচনা হয়েছে। New Delhi has holding the peace parley simultaneously with the NSCN-IM, Naga political groups। মানে অনেকবার আলোচনা হয়েছিল। দেখো ইন 2015 দেখতে পাচ্ছ, ইট সাইন্ড দ্য ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট উইথ দ্য NSCN-IM, দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দ্য অ্যাকিউট পিস অ্যাকর্ড। তা তো এখনও পর্যন্ত কোনো রকম শুরু হয়নি। দ্য NSCN-IM কন্টিনিউ টু ডিমান্ড আ সেপারেট ফ্ল্যাগ। দেখো এরাও সেপারেট ফ্ল্যাগ, কনস্টিটিউশন ফর দ্য নাগাস অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ নাগালিম, হুইচ ইট ক্লেমড ওয়াজ অ্যান এগ্রিড আপন দ্য এগ্রিমেন্ট। এটা কোনোদিন হতেই পারে না, ঠিক না? কারণ আমাদের হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস ভারত, ঠিক তো? চলো, এখানে জিসটা আছে, যে জিসটা এখানে বলা হয়েছে সেই জিসটাই আমি এখানে ডিটেলসে ভালো করে বলে দিলাম, ঠিক আছে? আমি টেলিগ্রাম চ্যানেল দেবো, দেখে নেবে। চলো, এরপরের যে নিউজটা আসছে, দেখো এখানে একটা ওয়ান নিউজ আছে যেটা হচ্ছে 1 May 6, 1840 দ্য প্লিনি ব্ল্যাক, দ্য ওয়ার্ল্ড ফার্স্ট অ্যাডহেসিভ পোস্টেজ স্ট্যাম্প become the valid for use। বুঝতে পারছো? দেখে নাও একটু। অন 6 May 1840 মানে আজকের দিনে 1840 সালে পেনি ব্ল্যাক হচ্ছে দ্য ওয়ার্ল্ড ফার্স্ট অ্যাডহেসিভ পোস্টেজ স্ট্যাম্প বেরিয়েছিল। ক্লিয়ার? চলো, এখানে ওই নিউজটাই ঘুরে এসছে, আশা করি বুঝতে পারছো। যে দেখো ফ্রম পেজ 1। আচ্ছা, এখানে দেখো BSF ডিটেক্ট করেছে 150 মিটার টানেল নিয়ার দ্য বর্ডার ইন জম্মু। এটা আগের দিন নিউজটা পাওয়া যাচ্ছিলো, বলছে বর্ডার সিকিউরিটি ফোর্স BSF ডিটেক্টেড 150 মিটার লং টানেল অ্যাট সাম্বা ইন জম্মু অ্যালং দ্য পাকিস্তান বর্ডার অ্যান্ড ফাউন্ড আ 265 feet long pipe near the tunnel that was used to supply oxygen। ঠিক আছে? The force said that with the tunnel's detection, it had foiled the nefarious design of Pakistan-based terrorists to disrupt the upcoming Amarnath Jatraর জন্য। Clear? The BSF said that it detected a cross-border tunnel on May 4 in the area of the border outpost Chak Fakura in Samba area। ঠিক আছে? ওই জন্য নিউজটা উঠে এসছে। এখানে দেখো মানে বলেছে দিস শোজ দ্য ইভিল স্ট্র্যাটেজি অফ পাকিস্তান establishment to create a trouble in India. BSF has been always in forefront to safeguard and border and create a sense of security among the border population। পাকিস্তান সবসময় এই কাজই করে যাচ্ছে যতই ওদেরকে বলা হোক। BSF personnel at an anti-tunneling operation after an underground tunnel was detected জম্মু কাশ্মীর সাম্বাতে। আর কি বলা যাবে, মানে এদের বারবারই একই কাজ। আচ্ছা, মোদি's visit to France displays strong friendship goodwill, যেটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। ঠিক আছে? PM has invited French president to visit India
রিসেন্টলি জার্মানিতে গিয়েছিল, নর্ডিক যে সমস্ত আয়ারল্যান্ড থেকে শুরু করে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় গিয়েছিল। তার সঙ্গে সঙ্গে এবার ভিজিট করছে ফ্রান্সে, ঠিক আছে, এবং ফ্রান্সে গিয়ে সেখানে গিয়ে বাইল্যাটারাল যত আলোচনা থেকে শুরু করে সব আমি তোমাদেরকে একটু আগেই ভিডিওতে বলে দিলাম। আশা করি তোমরা মন দিয়ে শুনছো। দেখো এরপর আসছে সিএএ। সিএএটা কি অ্যাকচুয়াল? সিএএটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2019 সালে হয়েছিল। এটা দেখো পলিটিক্যালি অনেক কথা আছে যেটা আমাদের এডুকেশন পারপাস নয়। আমরা শুধু জানবো যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019টা কী অ্যাকচুয়াল, ভালো করে বোঝো বন্ধুরা। দেখো সিএএ হুইচ এইমস টু গিভ সিটিজেনশিপ টু মাইগ্রেন্টস, কোথাকার? হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি আর খ্রিস্টান কমিউনিটি। কোথা থেকে? আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান থেকে। ওখানে যারা অত্যাচারিত হচ্ছিল, যে সমস্ত কমিউনিটি, হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন এবং পার্সি আর খ্রিস্টান কমিউনিটি, তাদেরকে এখানে সিএএ দেওয়া হবে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট দেওয়া হবে, ঠিক আছে, সিটিজেনশিপ দেওয়া হবে। বাস নোটিফাইড করা হয়েছিল 12 ডিসেম্বর 2019 এবং কেম ইনটু ফোর্স 10 জানুয়ারি 2020। ইস্যু কি বারবার উঠে আসছিল, এটা বলছে নাকি এখানে বলা হচ্ছে যে বারবার সব জায়গা থেকে উঠে আসছিল এই কথাটা, যে সাপোর্ট করা হচ্ছে নন মুসলিমদের, কিন্তু সাপোর্ট করা হচ্ছে না মুসলিমদের সাপোর্ট করা হচ্ছে না। কিন্তু আদৌ সেটা নয়, এটা বারবারই বলা হচ্ছে যে হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, খ্রিস্টান কমিউনিটি যারা অত্যাচারিত হচ্ছিল তাদেরকে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে তাদেরকে এখানে সিটিজেনশিপ দেওয়া হবে। কিন্তু ভারতের মধ্যে যে সমস্ত মুসলিম অবস্থান করছে তাদের কোনো রকম সিটিজেনশিপ যাবে না, ঠিক আছে, তাদের কোনো রকম যাবে না। এই ইস্যুটাই বারবার উঠে আসছিল। কিন্তু নর্থ ইস্টে একটা জিনিস দেখা যাচ্ছে, দেখো আসাম অ্যাকর্ড 1985-এ বাংলাদেশ থেকে ইল্লিগালি যারা মাইগ্রেন্ট এসেছিল 25শে মার্চ 1971-এর পর তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হবে। ডিপোর্ট বলতে মানে তারা যেখানে ছিল তাদের সেখানেই করে দেওয়া হবে, ঠিক আছে। কিন্তু সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বলছে যে সিটিজেনশিপ দেবে, আর আসাম অ্যাকর্ড বলছে যে ডিপোর্ট করা হবে ওদেরকে। তা এই নিয়ে দ্বন্দ্ব চলছে। তা এগেনস্ট ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ভায়োলেট, আর্টিকেল 14, ঠিক না। দেখো ইস্যুগুলো কি উঠছে আরও, যে এটা বলছে নাকি ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেট হচ্ছে আর্টিকেল 14-এ। এছাড়াও তামিলনাড়ুর যে শ্রীলঙ্কা রোহিঙ্গার যে কথা আছে, তাদেরকে রোহিঙ্গা হিন্দু তাদের যে কথা আছে তাদের এখানে মানে কোনো রকম মানে মেনশন করা নেই, ঠিক আছে। এই ব্যাপারগুলোর জন্য আবার বলা হচ্ছে যে বাইল্যাটারাল টাইস খারাপ হয়ে যেতে পারে বিভিন্ন দেশের সঙ্গে। তা এই ইস্যুগুলো উঠে আসছে, ঠিক আছে। তা এরা বারবারই বলা হচ্ছে এইটার কোনো অ্যাপ্লিকেবল নেই ইন্ডিয়ান সিটিজেন যারা আছে তাদের। আবার কেউ যদি বাইরে থেকে সিটিজেনশিপ নিতে চায় তাকে সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর অনুযায়ী এলিজিবল হতে হবে, তাহলে কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে আর কি আছে নিউজ? এখানে আর কিছু নেই, এখানে একটু শুনে নাও। ওভার 1 লাখ ট্রিজ টু বি ফেল্ড ফর কোল মাইনিং ইন উড়িষ্যা। যত দিন যাচ্ছে এই যে কেন উঠছে বলো তো, এই যে ওভার 1 লাখ ট্রিজ ফেল্ড কেন বলছে? আজকে বিশ্ব উষ্ণায়ন হয়ে যাচ্ছে, গোটা বিশ্বে কিন্তু গরমের প্রকোপ পড়ছে। যদিও এখন রিলিফ পেয়েছে এই উত্তরবঙ্গে কিছু জায়গায়, তাও ভারতের কিছু কিছু জায়গায় কিন্তু হিট ওয়েভ চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে এত গাছ উচ্ছেদ করা হচ্ছে, তা আবার কোল মাইনিংয়ের জন্যও দরকার, মানে এমন সিচুয়েশান টানাপোড়েন হয়ে গেছে। তা আমাদের ভাবতে হবে যে আরও গাছ যদি লাগানো যায়, অবশ্যই এটা সবার চেষ্টা করা দরকার, ঠিক না বন্ধুরা, যে গাছ লাগানো দরকার যদি এইটাকে ট্যাকল করা যায়, যে এনভায়রনমেন্টের এই প্রবলেমের জন্য। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এটা বুঝবে। দেখো ইউএন এজেন্সি টু টক ইন্ডিয়া অন হুইট প্রকিউরমেন্ট কি বলেছে দেখো। এখন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে অনেক যুদ্ধ হচ্ছে। যুদ্ধের দরুন ফুডের স্কার্সিটি দেখা যাচ্ছে। ফুডের স্কার্সিটি হওয়ার জন্য
বিভিন্ন দেশ থেকে কিন্তু আর এক্সপোর্ট হচ্ছে না, এক্সপোর্ট তো দূরে, ইম্পোর্টও হচ্ছে না, কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না এক্সপোর্ট যদি নাই হয়। এবার রাশিয়া এবং তোমার ইউক্রেন, ওখান থেকে বেশিরভাগ হুইট কিন্তু এক্সপোর্ট হয়। তা সেটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজ এই সিচুয়েশনটা এসে দাঁড়িয়েছে। তা ভারতের সঙ্গে ইউএন এজেন্সি, মানে ইউনাইটেড নেশনস এজেন্সি কিন্তু কথা বলতে চাইছে যে ভারতের সঙ্গে যদি এটা করা যায় তাহলে ভারত এখানে একটা স্ট্যান্ড নিতে পারে। ক্লিয়ার? দেখো, হ্যাঁ, অফকোর্স কিন্তু WTOর যে অনেক কিছু নর্মস থাকে সেগুলো যেন একটু রিলিফ দেয় ইন্ডিয়াকে, অনেক কিছু প্রবলেম থাকে। তা সেই জন্যই কিন্তু মানে ইন্ডিয়া অনেক সময় এক্সপোর্ট করতে পারে না। ক্লিয়ার? দেখো, the United Nations World Food Program has said that it is in discussions with the India on procurement of wheat as several countries face food security challenge amid the Ukraine war. We are in discussion with India, discussion করা হচ্ছে on procurement wheat পাওয়ার জন্য, ঠিক আছে, গম, so that is something which is ongoing. The WFP World Food Program Chief Economist K. Arif Hussain said at news conference here on Wednesday. He was responding to a question on India having a huge surplus of wheat and whether the organization was doing anything to utilize this stockpile with India as the Russia-Ukraine war has exacerbated the global food security situation. ঠিক আছে? তা আমি যে কথাটা বললাম তোমাদেরকে সেইটাই এখানে বারবার তুলে ধরা হয়েছে। আরেকটা দেখো, এখানে বলা হয়েছে ইন্ডিয়া হুইট প্রোডাকশন স্টুড, এটাও সংখ্যাটা দিয়ে দেওয়া হয়েছে এখানে, অ্যাট 109.59 মিলিয়ন টনস 2020-21 অনুযায়ী, জুন 20 থেকে, মানে 2020 জুলাই আর 21 জুন। দেখো, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম লঞ্চ করেছে 2022 গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস অন ওয়েডনেসডে ইন হুইচ ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্টনি গুটারেস, এটাও একটা কোয়েশ্চেন আছে, ইউএন সেক্রেটারি জেনারেল কে, অ্যান্টনি গুটারেস, said that the war in Ukraine is supercharging a 3-dimension crisis, মানে খুব প্রবলেম হয়ে গেছে। কিসের? দেখো, ফুড স্কারসিটি হচ্ছে, এনার্জি আলোচনা হচ্ছে, আর ফিনান্স, মানে বাণিজ্য হচ্ছে না, এর ফলে ফিনান্সেরও প্রবলেম হচ্ছে। উইথ ডিভাস্টেটিং ইম্প্যাক্টস অন দ্য ওয়ার্ল্ড মোস্ট ভালনারেবল পিপল, কান্ট্রিজ অ্যান্ড ইকোনমিক্স, এখানে ইন্ডিয়া একটা মুখ্য ভূমিকা গ্রহণ করতে পারে। আশা করি বুঝতে পারলে তোমরা। আচ্ছা, এরপরে যে নিউজটা আসছে দেখি কি আসছে। হ্যাঁ, দেখো, রিসেন্টলি আলোচনা হয়েছিল সেই নাফতালি বেনেট, হ্যাঁ, মানে খুব নিরাশা হয়ে গিয়েছিল যে সার্জি লেভরভ একটা রিমার্ক করে দিয়েছিল, রাশিয়ার যে ফিনান্স মিনিস্টার, রাশিয়ার যে মিনিস্টার সার্জি লেভরভ একটা করেছিল, মানে রিমার্কস করে দিয়েছিল। দেখো, এখানে তোমরা দেখতে পাবে, এক সেকেন্ড দাঁড়াও বন্ধুরা, এক সেকেন্ড, দেখো, হ্যাঁ, দেখো, ইসরায়েলি প্রাইম মিনিস্টার নাফতালি বেনেট said he accepted an apology for the Russian President Vladimir Putin on Thursday. কি হয়েছিল দেখো একটা জিনিস, এই যে সার্জি লেভরভ একটা বাজে রিমার্কস করে দিয়েছিল, কীরকম, যে নাজিসরা ইউক্রেনে রয়েছে, এছাড়াও ওই যে ইউক্রেনের যে পিএম, উনি হচ্ছেন জুইস থেকে এসছেন, ভালো করে বুঝবে, আমি একদম বাংলাতে বলছি, জুইস থেকে এসছেন। এবং এই জুইস হওয়ার জন্য, আর আমরা জানি এমনি থেকে ইসরায়েলে কিন্তু জুইসের অবস্থা, মানে ওখানে জুইসরা থাকে, ঠিক আছে। তা এর ফলে এই কন্ট্রাডিকশনটা এসছে, সার্জি লেভরভ উনি বলেছেন যে যত জুইস আছে সবাইকে মেরে দাও, ঠিক আছে। হিটলার একজন জুইসের সম্প্রদায়, ঠিক আছে, জুইসের অরিজিন। তা ওই জন্য কন্ট্রাডিক্ট এসছে যে জুইসদের এরকম মার, বা জুইসরা কিন্তু এরকম মার্ডার করে। তো সেই জন্য
এখানে নাফতালি বেনেট কিন্তু একটু নিরাশা ছিল রাশিয়ার প্রতি। রিসেন্টলি ইসরায়েল প্রাইম মিনিস্টার নাফতালি বেনেটকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন করেছে, দিয়ে এই করেছে, মানে দেখো ভালো করে দেখবে যে কন্ট্রোভার্সিয়াল রিমার্কস অ্যাবাউট দ্য হলোকস্ট মেড দ্য ফরেন মিনিস্টার, এবং তার কাছ থেকে অ্যাপোলজি চেয়েছে। দেখো, অ্যাপোলজি from the Russian President Vladimir Putin. The two leaders talked over the phone, after which a Israel statement said Mr. Putin has apologized. However, the Russian statement about the call made no mention of an apology. ঠিক আছে? Instead, it is they emphasize the importance of the marking the Nazi defeats in the Second World War, which Russia celebrates on Monday. ঠিক আছে? তা অ্যাপোলজি করে নিয়েছে, এবার মানে দুজনের মধ্যে রিলেশনটা ঠিকঠাক হয়ে যাবে, তা এটাই বলেছে এখানে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। মানে এইখানে বলতে চাইছে যে নাজি যে হিটলার, উনি অরিজিন হচ্ছেন জুইসের, এবং জুইস অবস্থান করছে সেটা তোমার ইসরায়েলে, এবং ইসরায়েলের ওই জন্য প্রাইম মিনিস্টার বলেছেন যে এটা উচিত না বলা, যেটা সার্জি লেভরভ কথাটা বলেছেন। ইমিডিয়েটলি রাশিয়ার যিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উনি এই নাফতালি বেনেটের কাছে অ্যাপোলজি করেছেন যে এটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, যদিও এই কথার মধ্যে কোনো রকম ওই মেনশন করা ছিল না ইসরায়েলের যে স্টেটমেন্টটা, কিন্তু অ্যাপোলজি চেয়েছে, তো এবার রিলেশনটা ঠিকঠাক হয়ে যাবে দুজনের মধ্যে। ঠিক আছে, রাশিয়া মেক্স নো মেনশন অফ অ্যাপোলজি, এটাই বলেছে, দেখতে পাচ্ছ। চলো এরপরের যে নিউজটা আসছি সেটা দেখো, নাসা ক্লাইমেট সায়েন্টিস্ট উইন্স ওয়ার্ল্ড ফুড প্রাইজ। ভালো করে বোঝো, আর নাসা ক্লাইমেট রিসার্চ সায়েন্টিস্ট হু হ্যাজ স্পেন্ট মাচ অফ হার ক্যারিয়ার explaining how global food production must adapt to a changing climate was awarded the World Food Prize. NASA climate research করা হয়েছে scientist who has spent much of our career explanation করেছে, হ্যাঁ, how global food production must adapt a changing climate, মানে কিভাবে ফুডও মানে খাদ্য যদি স্কারসিটি দেখা যায় তাহলে ক্লাইমেটে কীরকম এফেক্ট পড়তে পারে। ঠিক আছে, চেঞ্জিং ক্লাইমেট কী করতে পারে, তার জন্য তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন ওয়ার্ল্ড ফুড প্রাইজ। দেখো, সিনথিয়া রোসেনওয়েং, অ্যান অ্যাগ্রোনমিস্ট climatologist, was awarded $250,000 prize in the recognition of her innovative modeling of the impact of the climate change on food production. বুঝতে পারছো? She is senior research scientist at the NASA Goddard Institute for the Space Studies, serves as the adjunct senior research scientist at the Columbia. দেখো, Mrs. Rosenwing said she hopes the win will focus at the attention on the need of the improved food and agriculture system to lessen the effect of the climate change. মানে ইমপ্রুভ করতে বলা হচ্ছে, ইমপ্রুভ দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার সিস্টেম। স্বাভাবিক ক্লাইমেট চেঞ্জও হচ্ছে, ঠিক না? উই বেসিক্যালি ক্যান নট সলভ ক্লাইমেট চেঞ্জ আনলেস উই অ্যাড্রেস দ্য ইস্যু অফ দ্য গ্রিন হাউস গ্যাস ইমিশন ফ্রম দ্য ফুড সিস্টেম, অ্যান্ড উই ক্যান নট প্রোভাইড ফুড সিকিউরিটি ফর all useless. We work really hard to develop resilient system. ঠিক আছে, the World Food Prize Foundation Award recognized Mrs. Rosenwing as the founder of agricultural model comparison and the improvement project. তো এইটাই বলেছে। আরেকটা দেখো, the foundation credited her work with directly helping decision makers in more than 90 countries established plan to prepare for climate change. তাহলে এই নিউজটা ওই জন্য উঠে এসছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তার পাশাপাশি একটা নিউজ আছে, দেখো, ইউকে অ্যান্ড জাপান রিচ নিউ ডিফেন্স এগ্রিমেন্ট। কি বলেছে?
দেখো মিলিটারিজ অফ দ্য ব্রিটেন অ্যান্ড জাপান উইল ওয়ার্ক মোর ক্লোজলি টুগেদার আন্ডার এ ডিফেন্স ডিল দ্যাট ব্রিটিশ প্রাইম মিনিস্টার বোরিস জনসন অ্যানাউন্সড ডিউরিং দ্য টক উইথ দ্য জাপানিজ এনকাউন্টার। মিস্টার জনসন হোস্টেড জাপানিজ প্রাইম মিনিস্টার ফুমিও কিশিদা, এটাও মনে রাখবে কিন্তু, জাপানের প্রাইম মিনিস্টার নাম কি ফুমিও কিশিদা আর ব্রিটেনের প্রাইম মিনিস্টার নাম কি বোরিস জনসন at the British leaders 10 Downing Street residence. দেখো মিস্টার জনসন অফিস দ্য ডিল উইল অ্যালাউ দ্য আর্ম ফোর্সেস টু গ্রুপ অফ 7 nations to deploy together for training, exercise and disaster relief. Japan has condemned Russia's invasion, এবার আলোচনা হয়েছে, and joined Western nation in the imposing sanction against the Moscow. ওই একই জিনিসই উঠে আসছে, দেখো দেখতে পাচ্ছ, দেখো একই জিনিস, যেটা আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, আশা করি বুঝতে পারছো। তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। অবশ্যই এইরকমভাবে বুঝিয়ে আরও ভালো ভালো ভিডিও আমি প্রোভাইড করব। আচ্ছা, এর পরের যে নিউজটা হচ্ছে দেখো, এটা দেখে নাও। টি এক্সপোর্টস ড্রপ 2.4 ইন ফার্স্ট 11 months অফ ফিনান্সিয়াল ইয়ার 2020। এক্সপোর্ট ড্রপ হয়েছে 2.4, এটাই শুধু একটু জেনে নাও। এবার আমি একটা জিনিস তোমাদেরকে একটু আগেই আলোচনা করেছিলাম, যেটা আমি এবার রিপিট করব, একটু ভালো করে বুঝে নাও। এইটা যেটা একটু আগে বললাম যে টক হবে, এবার যে সিচুয়েশানটা এসে দেখো, একটু তথ্য বলে দিয়ে সঙ্গে যে ইজিপ্টের কথা উঠে আসে। কিছুদিন আগে নিউজটা এসছিল যে ইজিপ্ট হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড বিগেস্ট ইম্পোর্টার অফ হুইট। ভালো করে বুঝবে, সব থেকে বড়ো ইম্পোর্টার। এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধের দরুন সে ইম্পোর্টও করতে পারছে না, তা ইন্ডিয়া এখানে একটা মুখ্য ভূমিকা গ্রহণ করতে পারে, কারণ রাশিয়া ইউক্রেন এখান থেকে সব থেকে বেশি হুইট এক্সপোর্ট হয়। ক্লিয়ার? এবার দেখো, উই প্রডিউস হুইট বাট কনজিউমার, মানে আমাদের দেশে কিন্তু কনজিউমার অনেক, ঠিক না? আমাদের দেশে কিন্তু কনজিউমার অনেক, তাই এই কনজিউমার অনেক হওয়ার দরুন কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, একটা জিনিস তথ্য জানো ভালো করে, যে ইজিপ্ট ইম্পোর্ট করছে 6.1 মিলিয়ন টন অফ হুইট ইন 2021। ইন্ডিয়া ওয়াজ নট পার্ট অফ দ্য লিস্ট অফ দ্য অ্যাক্রিডিটেড কান্ট্রি কুড এক্সপোর্ট হুইট টু ইজিপ্ট। মোর দ্যান 80% কিন্তু ইজিপ্টে হুইট ইম্পোর্ট হয়, ক্লোজ টু $2 বিলিয়ন ইন 2021। এটা এক্সট্রা ইনফরমেশন বলছি, তোমরা কিন্তু মন দিয়ে শোনো, আমি বারবার বলছি। কিন্তু দেখো, ইন্ডিয়া এই ব্যাপারে ফুল এফোর্ট দিচ্ছে, এবং যাই হোক যে ইউএন এজেন্সি থেকেও কিন্তু কথা উঠেছে যে ইন্ডিয়া এখানে মুখ্য ভূমিকা গ্রহণ করতে পারে। ক্লিয়ার? তা আর একটু তথ্য জেনে নাও ভালো করে। দেখো, রাশিয়া ওয়ার্ল্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ হুইট, 18% ইন্টারন্যাশনাল এক্সপোর্ট করে। ইন 2019 রাশিয়া ইউক্রেন টুগেদার এক্সপোর্ট করেছে অ্যাপ্রক্সিমেটলি, ভালো করে শুনবে, 25.4%, 25.4% অফ দ্য ওয়ার্ল্ড হুইট। দেখো, এক্সপোর্ট যে কান্ট্রিগুলো আছে সেগুলো হচ্ছে রাশিয়া, ইউএসএ, কানাডা, ফ্রান্স, ইউক্রেন। আর ইম্পোর্ট হচ্ছে সবথেকে বেশি করে ইজিপ্ট। ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার, বাট কনজিউমার কিন্তু এখানে অনেক বেশি। ক্লিয়ার হলো? আশা করি তোমাদেরকে ধীরে সুস্থে ভালো করে বোঝাতে পারলাম। এই নিউজটাও হয়ে গেছে, এটাও বলে দিয়েছি। আর কোনো নিউজ পড়ে আছে কিনা দেখছি না। এবার চলে আসছে স্পোর্টসের অতটা ইম্পর্টেন্ট নয়। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাকে একটু বলো। আমি ওই জন্য ধীরে সুস্থে খুব ভালো করে বলার চেষ্টা করি নিউজগুলো। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে ওরা অবশ্যই এইখান থেকে বেনিফিটটা নিতে পারে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আবার আসি, আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, এই গরমে অনেক জল খেও, খুব সুস্থ থাকো, এই কামনা করি। টাটা, বাই বাই, আবার কাল দেখা হবে।